আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিলিবা। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন শুধু ব্যালট বাক্সের লড়াই নয়, এটি এক গভীর সাংস্কৃতিক, প্রজন্মগত ও প্রযুক্তি নির্ভর রূপান্তরের প্রতিফলন। মাঠের রাজনীতি যেখানে আগে ছিল ক্ষমতার প্রধান মঞ্চ, সেখানে এখন সমান তালে, অনেক ক্ষেত্রে তার চেয়েও প্রভাবশালী হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। টিকটক, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন কেবল বিনোদনের জায়গা নয়, বরং রাজনৈতিক মতাদর্শ নির্মাণ, জনমত প্রভাবিত করা এবং ভোটার আচরণ নির্ধারণের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। 2024 সালের জুলাইয়ের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবস্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রেক্ষাপট তৈরি করেছে। এই নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের তরুণ জনগোষ্ঠী রাজনীতিতে তাদের ক্ষমতা নতুনভাবে উপলব্ধি করছে এবং সেই শক্তির প্রধান হাতিয়ার হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্ম। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ৩/৪। এই বিপুল ডিজিটাল উপস্থিতি রাজনৈতিক দলগুলোর কৌশলকে আমূল বদলে দিয়েছে। একসময় যেখানে নির্বাচনী প্রচারণা মানেই ছিল মিছিল, জনসভা, পোস্টার আর দেয়াল লিখন, সেখানে এখন ভাইরাল গান, শর্ট ভিডিও, মিম, লাইভ স্ট্রিম আর ইনফ্লুয়েন্সার নির্ভর কন্টেন্ট রাজনৈতিক বার্তার প্রধান বাহক। বিশেষ করে জেনজি ভোটাররা, যাদের বয়স 18 থেকে 37 বছরের মধ্যে এবং যারা মোট ভোটারের প্রায় 44%, তারা মূলত অনলাইনের রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হচ্ছে। এই প্রজন্মই 2024 সালের আন্দোলনে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং তারাই এখন ভবিষ্যৎ সরকার নির্ধারণের মূল চাবিকাঠি। এই প্রেক্ষাপটে রাজনৈতিক গান একটি গুরুত্বপূর্ণ প্রতীকী অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। জামায়াতে ইসলামের পক্ষে তৈরি একটি ছন্দময় দ্রুতগতির গান, যা প্রথমে ঢাকার একটি আসনের প্রার্থীর জন্য তৈরি হলেও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। সেটি এই নির্বাচনের অনলাইন ও রাজনীতির এক শক্তিশালী উদাহরণ। গানের কথায় নৌকা, ধানের শীষ ও লাঙ্গলের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতীকগুলোকে অতীতের অংশ হিসেবে দেখিয়ে দাঁড়িপাল্লাকে ভবিষ্যতের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এখানে রাজনৈতিক বার্তা সরাসরি বক্তৃতার মাধ্যমে নয়, বরং রাজনৈতিক রূপকের মাধ্যমে তরুণদের কাছে পৌঁছে গেছে। এই কৌশল দেখিয়েছে যে আধুনিক ভোটাররা আর কেবল নীতিবাক্য বা নেতার বক্তব্যে নয়, বরং অনুভূতি, পরিচয় ও সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গর্বে বাংলাদেশ। এই গানের ভাইরাল হওয়া অন্যান্য দলকেও একই পথে হাঁটতে বাধ্য করেছে। বিএনপি তাদের নিজস্ব প্রচারণা গান তৈরি করেছে, যেখানে দেশ ও জনগণকে ক্ষমতার ঊর্ধ্বে রাখার বার্তা দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, যারা 2024 সালের আন্দোলন থেকে উঠে এসেছে, তারাও গানকে ব্যবহার করেছে নিজেদের পরিচয় ও আদর্শ তুলে ধরার জন্য। এর মাধ্যমে বোঝা যায় সঙ্গীত এখন কেবল প্রচারণার একটি উপাদান নয়, বরং রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের অংশ। এটি তরুণ ভোটারদের জন্য রাজনীতিকে আরও সহজবোধ্য ও আবেগ ঘন করে তুলছে। তবে অনলাইন প্রচারণা শুধু গানে সীমাবদ্ধ নয়। শর্টস ভিডিও ফরম্যাটে নাটকীয় দৃশ্যায়ন, সাধারণ মানুষের সাক্ষাৎকার, নীতিগত ব্যাখ্যা, ব্যঙ্গ ও রসাত্মক কন্টেন্ট সব মিলিয়ে এক বিশাল ডিজিটাল যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। টিকটকের মতো প্ল্যাটফর্মে 30 থেকে 60 সেকেন্ডের ভিডিওতে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে ভাষা সহজ, ভিজুয়াল আকর্ষণীয় এবং আবেগপ্রবণ। ফেসবুক ও ইউটিউবে দীর্ঘ ব্যাখ্যামূলক ভিডিও, লাইভ আলোচনা ও ডকুমেন্টারি ধাঁচের কন্টেন্টের মাধ্যমে দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরছে। ইনস্টাগ্রাম ও মিম সংস্কৃতি ব্যবহার করে রাজনৈতিক বার্তাকে হালকা অথচ গভীরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অনলাইন যুদ্ধের পেছনে একটি বড় কারণ হলো বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনী ইতিহাস। 2013, 18 ও 2024 সালের নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম, বিরোধী দল দমন ও ভোটার অংশগ্রহণের সংকট ছিল। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি হতাশা তৈরি হলেও 2024 সালের অভ্যুত্থান সেই হতাশাকে প্রতিরোধে রূপান্তর করেছে। এখন তারা শুধু ভোট দিতে চায় না, বরং রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায়। অনলাইন প্ল্যাটফর্ম সেই সুযোগ এনে দিয়েছে, যেখানে তারা মতামত প্রকাশ, প্রশ্ন তোলা এবং দলগুলো জবাবদিহি নিশ্চিত করতে পারছে।
বর্তমান নির্বাচনে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া পরিস্থিতিকে আরও দ্বিমুখী করে তুলেছে। একদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট যারা নিজেদের অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত বিকল্প হিসাবে তুলে ধরছে, অন্যদিকে জামাত নেতৃত্বাধীন জোট যেখানে জাতীয় নাগরিক পার্টির মতো নতুন শক্তি যুক্ত হয়েছে। এই দ্বন্দ্ব অনলাইনেও স্পষ্ট। বিএনপি তাদের শাসনামলের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে ডিজিটাল কন্টেন্ট তৈরি করছে। তারা নীতিগত প্রস্তাবগুলোকে ছোট ভিডিও, গ্রাফিক্স ও ওয়েবসাইটের মাধ্যমে ভোটারদের সামনে তুলে ধরছে। ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো প্রকল্পগুলো সামাজিক মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন ভোটাররা তাৎক্ষণিকভাবে এর উপকারিতা বুঝতে পারে। প্রতি মাসে ২,০০০ থেকে ২৫০০ টাকার আর্থিক সহায়তা অথবা এক কার্ডেই। জামাত ইসলামের অনলাইন কৌশল কিছুটা ভিন্ন। তারা নিজেদের আদর্শিক অবস্থান ও নৈতিক বয়ানকে গুরুত্ব দিচ্ছে এবং বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে সমালোচনা করছে। পাশাপাশি ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে কন্টেন্ট ছড়ানো হচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে। এই ধরনের বার্তা মিম ও শর্ট ভিডিওর মাধ্যমে এমনভাবে ছড়ানো হচ্ছে যা জামাতের মূল সমর্থক গোষ্ঠীর বাইরের তরুণদের মধ্যে পৌঁছে যাচ্ছে। এই অনলাইন প্রচারণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নীতি নির্ধারণে জনসম্পৃক্ততা দেখানোর চেষ্টা। বিএনপি ম্যাচ মাই পলিসি এর মতো ওয়েবসাইট চালু করে ভোটারদের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জামাতও তাদের নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামত নেয়ার কথা বলছে। এই উদ্যোগগুলো দেখায় যে দলগুলো বুঝতে পারছে আধুনিক ভোটার কেবল বক্তৃতা শুনে সন্তুষ্ট না, তারা অংশগ্রহণ চায়। যদিও বাস্তবে এই মতামত কতটা নীতিতে প্রতিফলিত হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়, তবু এই ডিজিটাল অংশগ্রহণ নিজেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত। এই নির্বাচনের অনলাইন মাত্রা আরও জটিল হয়ে উঠেছে একটি রাষ্ট্রীয় গণভোটের কারণে। ফেব্রুয়ারির 12 তারিখে সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই ন্যাশনাল চার্টার নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই চার্টার অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রস্তাবিত সংস্কার প্যাকেজ, যার উদ্দেশ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এমন পরিবর্তন আনা যাতে ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে। প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমাবদ্ধতা, নিরাপত্তা বাহিনীর উপর শক্তিশালী নজরদারি, বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের মতো বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত। অন্তর্বর্তী সরকার সরকারি ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম ব্যবহার করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাদের যুক্তি হলো ঐতিহ্যবাহী গণমাধ্যমের প্রভাব কমে যাওয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মই এখন জনমত গঠনের প্রধান মাধ্যম। জাতীয় নাগরিক পার্টিও এই গণভোটের পক্ষে সক্রিয় অনলাইন প্রচারণা চালাচ্ছে, কারণ এই সংস্কারগুলো তাদের আন্দোলনের আদর্শিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, অনলাইন যুদ্ধে কেউ কি এগিয়ে আছে? বিশ্লেষকরা সাধারণত এই বিষয়ে সতর্ক, কারণ অনলাইন জনপ্রিয়তা সরাসরি ভোটে রূপান্তরিত হবে কিনা তা নিশ্চিত নয়। তবে এতটুকু স্পষ্ট যে বিএনপি ও জামাতের কৌশলে পার্থক্য রয়েছে। বিএনপি যেখানে নির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক প্রতিশ্রুতিকে সামনে আনছে, সেখানে জামাত বেশি মনোযোগ দিচ্ছে আদর্শিক ও পরিচয় ভিত্তিক বয়ানে। এই দুই কৌশলে তরুণ ভোটারদের ভিন্ন ভিন্ন অংশকে আকর্ষণ করছে। একই সঙ্গে অনলাইন প্রচারণার ঝুঁকিও রয়েছে। ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কন্টেন্ট এবং আবেগ নির্ভর মেরুকরণ সমাজকে আরও বিভক্ত করতে পারে। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো ইতোমধ্যে সতর্ক করেছে যে কিছু অনলাইন প্রচারণা অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা, বিদেশ নীতি ও ধর্মীয় ইস্যুতে এই ঝুঁকি বেশি। তবুও বাস্তবতা হলো, অনলাইন ও অফলাইন রাজনীতি এখন আলাদা নয়। মাঠের প্রচারণা এখনও গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি মানুষের সঙ্গে সংযোগের বিকল্প নেই। কিন্তু অনলাইন প্রচারণায় অনেক ক্ষেত্রে আলোচনা ও বিতর্কের বিষয় নির্ধারণ করছে, যা পরে চায়ের দোকান থেকে শুরু করে গ্রামে গঞ্জের আড্ডায় ছড়িয়ে পড়ছে। তরুণ ভোটারদের ক্ষেত্রে এটি আরও স্পষ্ট, কারণ তাদের রাজনৈতিক সচেতনতার বড় অংশই ডিজিটাল পরিসরে গড়ে উঠেছে। শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা সব মিলিয়ে
বাংলাদেশের এই নির্বাচন এক নতুন যুগের সূচনা নির্দেশ করছে, যেখানে রাজনীতি আর শুধু নেতাদের বক্তৃতা বা দলীয় ম্যানিফেস্টোতে সীমাবদ্ধ নয়, এটি গান, ভিডিও, মিম, ওয়েবসাইট ও অনলাইন আলোচনার মাধ্যমে প্রতিনিয়ত নির্মিত ও পুনর্নির্মিত হচ্ছে। এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে যে দল বা জোট তরুণদের মন ও বিশ্বাস জয় করতে পারবে, তারাই সম্ভবত আগামীর বাংলাদেশের ক্ষমতার দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই নির্বাচন তাই কেবল সরকার বদলের প্রশ্ন নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র কিভাবে ভবিষ্যতে নিজেকে প্রকাশ করবে তারও এক গুরুত্বপূর্ণ পরীক্ষাক্ষেত্র। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।